যোগ্যতা আছে বলেই তো দেওয়া হয়েছে। একটা লোক বিএনপি করে বলে তার দেওয়া হবে না, এটা তো আপনার হতে পারে না। রাজনৈতিক দাবার বোর্ডে তারেক রহমানের এক চালেই যেন বদলে গেল পুরো হিসাব নিকাশ। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হচ্ছেন না। খবরটা শুনে আপনারা অনেকেই হয়তো চমকে গেছেন, ভাবছেন দেশের ১ নম্বর নাগরিক হওয়া তো যে কোনো রাজনীতিবিদের জন্যই স্বপ্নের মতো বিষয়। স্পিকারের চেয়ার থেকে বঙ্গভবনে যাওয়া মানে তো এক বিশাল প্রমোশন। তাহলে এই পদে না যাওয়া কিভাবে তারেক রহমানের একটা বিশাল চমক বা সুখবর হতে পারে? আর রাষ্ট্রপতি পদে না গিয়ে স্পিকার পদে থেকে যাওয়া কিভাবে দেশের জন্য আরও বড় প্রাপ্তি হয়ে দাঁড়ালো? দর্শক, বাংলা ভাইরাল 24-এর আজকের বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে রাজনীতির ভেতরের খবর ও গভীর বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ আমরা এই প্রশ্নেরই ব্যবচ্ছেদ করব। আমরা দেখব কেন বঙ্গভবনের রাজকীয় প্রাসাদের চেয়েও জাতীয় সংসদের ওই শক্ত স্পিকারের চেয়ারটি আজ দেশের গণতন্ত্র রক্ষার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে, চোখ রাখতে হবে বাংলাদেশের সংবিধানে। রাষ্ট্রপ্রধান বা পলিটিক্যাল সায়েন্সে একটি বিশেষ টার্ম বা শব্দ চালু আছে, টিটুলার হেড, যা বাংলায় যার অর্থ দাঁড়ায় নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান। বাহির থেকে দেখলে মনে হয় রাষ্ট্রপতি মানে বিশাল ক্ষমতা, রাজকীয় সম্মান আর ভিআইপি নিরাপত্তা। কিন্তু সংবিধানের ভেতরে তাকালে সত্যটা স্পষ্ট হয়ে ওঠে। আমাদের সংবিধানের রাষ্ট্রপতি পদটা আসলে একটি অত্যন্ত ক্ষমতাহীন সোনার খাঁচা ছাড়া আর কিছুই নয়। সংবিধান স্পষ্ট করে বলে দিয়েছে, প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া ছাড়া রাষ্ট্রপতির নিজের কোনো একক বা স্বাধীন ক্ষমতা নেই। সরকার বা প্রধানমন্ত্রী যেসব ফাইলে সই করতে বলবেন, রাষ্ট্রপতিকে অন্ধের মতো সেখানে সই করে যেতে হয়। খুব সাদামাটা ভাষায় বললে তিনি মূলত একটি রাবার স্ট্যাম্প। এখন একবার চিন্তা করুন, হাফিজ উদ্দিন আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, ডাইনামিক মানুষ যার স্পষ্ট মেরুদণ্ড আছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, তাকে যদি আজ রাষ্ট্রপতির ওই অলংকারিক পদে বসিয়ে দেওয়া হতো তাহলে কি হতো? তার সব তেজ, তার সব দূরদর্শিতা আর কার্যকারিতা বঙ্গভবনের নীরব পরিবেশ আর নিষ্ক্রিয় পদের ভারে চাপা পড়ে যেত। বাধ্য হয়েই তাকে সরকারের পাঠানো শত শত ফাইলে চোখ বন্ধ করে সই করে যেতে হতো। কোনো সক্রিয় ভূমিকা তিনি নিতে পারতেন না। বাস্তবে তাকে বঙ্গভবনে পাঠানো মানে হতো দেশের একজন সোচ্চার ও বলিষ্ঠ কণ্ঠস্বরকে চিরতরে নিষ্ক্রিয় করে দেওয়া। বিষয়টি আরেকটু গভীরভাবে অনুধাবন করতে হলে আমাদের অতীতে তাকাতে হবে। গত 17 বছরে আমরা বাংলাদেশের জাতীয় সংসদে কী দেখেছি? আক্ষরিক অর্থেই সংসদ ভবনটি পরিণত হয়েছিল একটি প্রশংসার ক্লাবে। দেশের জনগণের মৌলিক সমস্যা, দ্রব্যমূল্য, সরকারের ভুল সিদ্ধান্ত নিয়ে আলোচনার কোনো সুযোগ সেখানে ছিল না। স্পিকারের চেয়ারটিকে বানিয়ে ফেলা হয়েছিল সরকারি দলেরই একটি বর্ধিত অংশ। বিরোধী দলের কোনো সংসদ সদস্য কথা বলতে উঠলেই তার মাইক বন্ধ করে দেওয়া হতো, আর সরকারি দলের এমপিরা ঘন্টার পর ঘন্টা ফ্লোর পেতেন শুধু দলীয় প্রধানের তোষামোদ করার জন্য। রাজনীতিতে ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্স বলে যে একটা শব্দ আছে, তার বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। 5 মিনিটের মধ্যে কোনো আলোচনা বা তর্ক বিতর্ক ছাড়াই একে অপরের এক জনবিরোধী আইন পাশ হয়ে যেত। সংসদ তার নিজস্ব চরিত্র হারিয়ে স্রেফ একটা রাবার স্ট্যাম্পিং মেশিনের রূপ নিয়েছিল, যেখানে প্রতিদিন জনগণের অধিকারকে গলা টিপে হত্যা করা হতো। আজ দৃশ্যপট একেবারেই ভিন্ন। হাফিজ উদ্দিন আহমেদ যখন স্পিকারের চেয়ারে বসলেন, তখন থেকেই বাংলাদেশ নতুন এক সংসদের সূচনা দেখল। বাংলাদেশে একটি কথা খুব বেশি প্রচলিত, ইনস্টিটিউশনাল ডেকোরাম বা প্রাতিষ্ঠানিক শিষ্টাচার। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এই শিষ্টাচারকে একেবারে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে দাঁড় করিয়েছেন। তিনি প্রথম দিনই প্রমাণ করেছেন, স্পিকার কোনো বিশেষ দলের ক্যাডার বা প্রতিনিধি নন। স্পিকার পুরো সংসদের, পুরো রাষ্ট্রের অভিভাবক।
আজ তিনি সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষকেই সমান ফ্লোর দিচ্ছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো সরকারি দলের বাঘা বাঘা মন্ত্রী ও এমপিরা যখনই অসংসদীয় ভাষা বা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, স্পিকার হাফিজ উদ্দিন এক চুলো ছাড় দিচ্ছেন না। তিনি শক্ত হাতে মাইক বন্ধ করে দিচ্ছেন, ধমক দিচ্ছেন এবং শব্দ প্রত্যাহার করতে বাধ্য করছেন। সোজা হয়ে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলার এই দৃশ্যটিই তো গত 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখতে চেয়েছিল। সংসদের ভেতরের এই নিরপেক্ষতার একটি বিশাল মনস্তাত্ত্বিক দিকও কিন্তু রয়েছে। এতদিন সরকারি দলের এমপিদের মনে এক ধরনের অহংকার আর বেপরোয়া ভাব কাজ করত। তারা ভাবতেন যা খুশি তাই করা যাবে, থামানোর কেউ নেই। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সেই পদ্ধতিগত স্বৈরাচারের মূলে কুড়াল মেরেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন সংসদে প্রতিটি এমপি সমান, সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ভাবুন তো দর্শক, টিভির পর্দায় যখন সাধারণ মানুষ দেখে কোনো ক্ষমতাধর মন্ত্রী ভুল কথা বলে স্পিকারের ধমক খেয়ে চুপচাপ চেয়ারে বসে পড়েছেন, তখন কেমন লাগে? মানুষ তো তখন ঘরে বসে হাততালি দেয়। এই হাততালি কিন্তু নিছক কোনো বিনোদনের জন্য নয়, এটা বছরের পর বছর ধরে জমে থাকা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটি হারানো অধিকার ফিরে পাওয়ার আনন্দ। এর ইম্প্যাক্ট কত গভীর তা দেখতে পাওয়া যায় পাড়ার মোড়ের চায়ের দোকানগুলোতে। একসময় মানুষ চায়ের দোকানে বসে ক্রিকেট, সিনেমা কিংবা মেগা সিরিয়াল দেখত। টিভিতে সংসদ অধিবেশন চললে মানুষ বিরক্ত হয়ে চ্যানেল বদলে দিত, কারণ সেখানে দেখার মতো কিছুই ছিল না। কিন্তু আজ চায়ের দোকানে সাধারণ মানুষ চা হাতে নিয়ে ব্যাকুল হয়ে সংসদ অধিবেশন দেখে। তারা দেখতে চায় আজ স্পিকার কাকে কিভাবে শাসন করলেন, বিরোধী দল কিভাবে সরকারের ভুল নীতি ধরিয়ে দিচ্ছে, আর সরকার কিভাবে তার যুক্তিযুক্ত জবাব দিচ্ছে। রাজনীতি নিয়ে মানুষের মধ্যে এই যে সচেতনতা আর আশার জোয়ার তৈরি হয়েছে, তার প্রধান কেন্দ্রবিন্দু হলেন এই স্পিকার নিজে। তিনি যদি আজ বঙ্গভবনের নীরব রাজপ্রাসাদে চলে যেতেন, তবে প্রাণবন্ত এই সংসদ আবার তার গতি হারিয়ে ফেলত। এবার আসুন সেই আসল রাজনৈতিক সমীকরণ বা মাস্টার স্ট্রোক নিয়ে আলোচনা করা যাক। তারেক রহমান অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়ে অনুধাবন করতে পেরেছেন যে এই মুহূর্তে দেশের গণতন্ত্রের ভিত শক্ত করতে হলে হাফিজ উদ্দিনকে বঙ্গভবনে নাম সর্বস্ব পদে নয়, বরং সংসদের মতো উত্তপ্ত ও কার্যকরী জায়গায় রাখা প্রয়োজন। আর সেটাই হলো তারেক রহমানের সবচেয়ে বড় চমক। অন্যদিকে দীর্ঘ ৩৫ বছর পর দেশে যখন একটি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, তখন রাজনৈতিক দাবার বোর্ডে এসেছে এক অভাবনীয় টুইস্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে তাদের দলীয় প্রার্থী মনোনীত করেছে। আর তিনি অন্য কেউ নন, বীর বিক্রম কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ হলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নায়ক।